কমিশনের সদস্যরা তারা বেদবনায় যান, তারা জাফরাবাদে যান এবং তাদের সঙ্গেই যখন দেখা হচ্ছে আক্রান্তরা কান্নায় ভেঙে পড়েছেন। আর এবার দিঘরি সেখানে পৌঁছে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, সেখান থেকে ছবি আমরা দেখব। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো ডিগ্রি দাসপাড়াতেও একই ধরনের অত্যাচারের ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা টোটো, একটা অত্যন্ত গরিব মধ্যবিত্ত মানুষ, তিনি তিল তিল করে জমানো সঞ্চয়ের টাকাতে টোটো কিনেছিলেন। টোটো জলের মধ্যে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার পাশে জলের ট্যাঙ্ক পড়ে আছে। সামনের যে বাড়ি, সেই বাড়ি তছনছ হয়ে গেছে। এটা কবে ঘটেছে? ঘটনাটা কবে ঘটে? শনিবার স্যার, শনিবার। কজন এসেছিল? অনেকটা লোক। ওইখানে একটা কি পড়ে, ওটা কি টোটো? ওই দূরে একটা পড়ে আছে টোটো। হ্যাঁ টোটো। এই টোটোগুলো কার কার? ওই যে ওই বাড়ির টোটো। কি নাম? সুব্রত দাস। সুব্রত দাস। আপনার নাম কি? অশোক দাস। আচ্ছা, তারপরে কি হলো? পুলিশ এলো? পুলিশ আসেনি, 4 ঘন্টা লড়াই চলেছে স্যার। 4 ঘন্টার লড়লো, আপনারা লড়লেন? আমরা কোথায়? আমরা তো ঘরে ভিতরে লুকিয়ে আছি, একদম বম পিস্তল সবই নিয়ে আসছে। কজন এসেছিল? অনেক হাজার হাজার 2-4 হাজার লোক এসেছিল। ছিল অনেক অত্যাচার করবো, ঢুকে বাইক পুড়িয়ে। কি বলছে ওরা? কি বলতে চায়? ওরা মুখার করছে তোরা লুটপাট করতে নিতে এসছি, তোরা সব মুসলিম হয়ে যা, তোদের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিব। এবার আমরা আরেকটা ছবি দেখাবো। দেখো এই যে টোটোটা এখানে পড়ে আছে, তার সামনে দেখো অজস্র জলের জ্যারিকেন পড়ে আছে। এই যে বাড়ি, এই বাড়িতে যিনি থাকেন তার পেশা হচ্ছে মিনারেল ওয়াটার এলাকায় সরবরাহ করা। একদম খুব কম পুঁজির একটা পেশা, একটা ছোট্ট ব্যবসা। দেখো তিনি এরপর কিভাবে তার জীবন জীবিকা নির্বাহ করবেন, এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো। এবং তাই আবারও এই প্রত্যেকটি জায়গায় আমরা সকাল থেকে যেখানে দেখছি, ধুলিয়ান, তারপর শামশেরগঞ্জ, তারপরে আমরা জাফরাবাদ, এই মুহূর্তে আমরা দিগৃহীতেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি। সেখানে মহিলাদের একটাই বক্তব্য, মহিলাদের আর কোনো বক্তব্য নেই। মহিলাদের একটাই বক্তব্য, স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। সবাই একই দাবি, সবাই সোচ্চার। ঠিক তার পেছনে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তাকে আমরা দেখতে পাচ্ছি, বিজয়া রাহাতকার, তিনি এবং তার সঙ্গে অর্চনা মজুমদার সহ যে 3 সদস্যের মহিলা কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা একটা বাড়িতে ঢুকছেন। বাড়িটা আগে দেখো, বাড়িটার টালির চালগুলো দেখো, প্রত্যেকটা টালি ভাঙা। এই বাড়িটার প্রত্যেকটা টালির চাল প্রত্যেকটা ভাঙা। কিভাবে ভাঙা হলো? এগুলো ভাঙলো কিভাবে? ওই তো সব তেরে এসে সব লাঠি, তলোয়ার, বম, পিস্তল সব নিয়ে বিকেছে। ইট ছুঁড়ে ভাঙলো না লাঠির বাড়ি মেরে ভাঙলো? ছুঁড়ে ইট পাথর লাঠি, যত বড় বড়। বাড়িটা কার? জাফরাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাফরাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। বিক্রম দাস রয়েছেন আমাদের প্রতিনিধি। বিক্রম, অত এগিয়েও না। ও দাদা, অত এগোচ্ছ কেন তুমি? হ্যাঁ, একেবারে তোমাকে যেটা জানাবো, এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু জাফরাবাদের সেই জায়গায় এসে পৌঁছেছেন যেখানে মূলত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কার্যত কুপিয়ে খুন করা হয়েছিল। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাজ্যপালের কনভয় সরাসরি এসে দাঁড়িয়েছে এবং এই গোটা রাস্তা জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা গ্রামবাসী মহিলারা তারা কিন্তু শাড়ি দিয়ে, দুধারে শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড এবং তাদের যেটা বক্তব্য যে তারা গোটা গ্রামের সাক্ষ্য সই গ্রহণ করেছেন। এবং সেখানেই কিন্তু মূলত তাদের যেটা দাবি তা হলো যে অবিলম্বে এখানে বিএসএফ ক্যাম্প, স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করতে হবে। কারণ স্থানীয় যে পুলিশ, সেই পুলিশের ওপরে কিন্তু কোনো ভরসা নেই এখানকার মানুষের। কারণ যখন ঘটনা ঘটছিল সেই সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা পুলিশের কোনো খোঁজ পাওয়া যায়নি। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং এই বাড়িতে, অর্থাৎ চন্দন দাস এবং হরগোবিন্দ দাস যেই বাড়িতে থাকতেন, যেই বাড়ি থেকে তাদেরকে কার্যত টেনে হিচড়ে বের করে খুন করা হয়েছিল, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন রাজ্যপাল। রাজ্যপাল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, ঠিক কি ঘটনা ঘটেছিল, কতটা ভয়াবহতা ছিল, সেই সমস্ত কথা কিন্তু তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে জানবেন এবং পরিবারের তরফ থেকে এখন তারা কি চাইছেন সেটাও তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন, সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।